আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আইসিটি পঞ্চম অধ্যায়ের আজ পঞ্চম পর্ব। আমরা গত পর্বের সমস্যাটির সমাধান নিয়ে আজ আবার একটু বিস্তারিত আলোচনা করব। তো গত ক্লাসে আমরা একটি সমস্যা আলোচনা করেছিলাম। কুমিল্লা লেখাটি স্ক্রিনে প্রদর্শনের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম রচনা করো। কুমিল্লা লেখাটি আমরা স্ক্রিনে দেখতে চাই। এটি একেবারে ছোট একটি প্রোগ্রাম। এই স্ক্রিনে দেখার জন্য যে প্রোগ্রাম রচনা করতে হবে সেটি আমরা দেখব। তো আজ প্রোগ্রাম রচনার আগে আমাদের অ্যালগরিদম রচনা করতে হবে, ফ্লোচার্ট আঁকতে হবে, এরপরে আমরা প্রোগ্রাম রচনা করব। তো আসো আমরা অ্যালগরিদম করি। অ্যালগরিদম আমরা জানি যে ধাপে ধাপে বিন্যস্ত প্রোগ্রামের বর্ণনা ভিত্তিক রূপরেখাকে অ্যালগরিদম বলে। তো আমরা এখানে অ্যালগরিদম করেছি প্রোগ্রামটির জন্য। মাত্র 3টি ধাপে অ্যালগরিদমটি সম্পন্ন হয়েছে। দেখো, প্রতিটি অ্যালগরিদম নিয়ে আমরা প্রথমে কি করব, ধাপ 1 শুরু করে দেব। ঠিক আছে, তারপর ধাপ 2 আমরা কি করছি, এখানে আমাদের কি করতে হবে? দেখো, কুমিল্লা লেখাটি স্ক্রিনে প্রদর্শন করতে হবে। তাহলে কুমিল্লা লেখাটি স্ক্রিনে প্রদর্শন করবে কে? কম্পিউটার। তাহলে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দেব, ছাপাও কুমিল্লা। দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল এবং আমাদের কিন্তু কাজ শেষ। তো কাজ যেহেতু শেষ, তাহলে আমরা অ্যালগরিদম প্রোগ্রাম শেষ করব, অর্থাৎ শেষ ধাপে ধাপ 3 আমরা শেষ করো লিখব। এই ছিল আমাদের অ্যালগরিদম। আসো এবার আমরা ফ্লোচার্টটি দেখি। ফ্লোচার্ট সেই অনুরূপ আমরা লিখব কিভাবে। ফ্লোচার্টও অ্যালগরিদমের মতো প্রথমে শুরু, তারপর শুরু কথাটি একটি চিত্রের মাধ্যমে লিখতে হবে। আমরা জানি অ্যালগরিদমটা 6টি চিহ্ন শিখেছি ব্যবহার করতে হয়। শুরু লেখাটি একটি উপবৃত্তাকার চিহ্নের ভিতরে লিখতে হবে, অথবা এটাকে উপবৃত্তাকার বলা যেতে পারে, ডিম্বাকার বলা যেতে পারে, অথবা ক্যাপসুল আকার চিহ্নের ভিতরে লিখতে হবে। এরপরে দেখো, তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। দেখো, এটা প্রোগ্রামের দিক প্রদর্শন করে, দিক বোঝায়। তো ঠিক আছে, আমরা এখান থেকে নিচের দিকে চলে আসছি। এসে পরের ধাপে আমরা কি বলবো কম্পিউটারকে? এরপরে দেখো, কম্পিউটারকে বলবো তুমি মনিটরে কুমিল্লা প্রদর্শন করো, তাই না? তাহলে আমাদেরকে লিখতে হবে ছাপাও কুমিল্লা। তো ছাপাও কুমিল্লা এই কথাটিকে আমাদের একটি সামান্তরিক চিহ্নের ভিতরে লিখতে হবে, কারণ আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য চিহ্ন হলো সামান্তরিক। তো এটা একটা আউটপুট, ছাপাও মানে আউটপুট। আউটপুটের জন্য আমাকে অবশ্যই একটি সামান্তরিক চিহ্নের ভিতরে লিখতে হবে। এরপরে দেখো বন্ধুরা, এখানে একটি তীর চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা এরপরের ধাপে এদিকে যাব, অর্থাৎ কম্পিউটার এই কাজটি করবে। এখানে কি আছে? শেষ। যেহেতু প্রোগ্রাম আমাদের কাজ শেষ, তাহলে কম্পিউটার তার প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে তাকে আমরা শেষ কথাটি লিখে দিব এবং এখানে এটিকে একটি উপবৃত্তাকার চিহ্ন অথবা ডিম্বাকার চিহ্নের ভিতরে শেষ কথাটি লিখে দিব, অথবা ক্যাপসুল আকার চিহ্নের ভিতরে। বন্ধুরা, তো আজকে আমাদের এই ফ্লোচার্টের মধ্যে আমরা কিন্তু 3টি চিহ্ন পেয়েছি। আমরা জানি ফ্লোচার্টের 6টি চিহ্ন আমরা জেনেছি, 6টি চিহ্ন সম্পর্কে আমরা জেনেছি। তো এখানে 3টি চিহ্ন পেলাম, একটা শুরু এবং শেষের জন্য উপবৃত্তাকার চিহ্ন অথবা ক্যাপসুল আকার চিহ্ন অথবা ডিম্বাকার চিহ্ন। এটা মনে রাখবে বন্ধুরা। এরপর হলো প্রোগ্রামের দিক বোঝাতে তীর চিহ্ন। এখানে একটি তীর চিহ্ন, এখানে একটি তীর চিহ্ন আমরা ব্যবহার করেছি। এই গেল 2টি চিহ্ন। এরপর দেখো, ছাপাও কুমিল্লা এই কথাটি আমরা লিখেছি এটি সামান্তরিক চিহ্নের ভিতরে। এটা হলো ইনপুট বা আউটপুটের চিহ্ন।
তাহলে একটি, দুটি, তিনটি চিহ্ন আমরা ব্যবহার করেছি। তো আসো এরপর আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রোগ্রামটিতে আজ সবচেয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, খেয়াল করো বন্ধুরা, এখানে আমরা কি লিখেছি, হ্যাশ ইনক্লুড stdio.h। একটি প্রোগ্রামে অনেক নিয়মকানুন রয়েছে, সেগুলোতে আমরা যাব না। আমরা এখানে যেগুলো ব্যবহার করেছি সেটি সম্পর্কে আপাতত আলোচনা করব। এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু সব ধরনের প্রোগ্রামের নিয়মকানুন জানতে পারবো। দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h। হ্যাঁ, এখন আমরা জানবো এটা কেন ব্যবহার করেছি। ইনক্লুড করে দিতে হয় একটি হেডার ফাইল, stdio.h একটি হেডার ফাইল, এটাকে আমরা ইনক্লুড করে দিয়েছি। কেন ইনক্লুড করে দিয়েছি? দেখো, প্রোগ্রামে যদি কোথাও প্রিন্টএফ ব্যবহার করা হয়, তার জন্য ইনক্লুড stdio.h লিখতে হয়। আচ্ছা, এরপরে আবার দেখো, হ্যাশ ইনক্লুড conio.h, এটা আমরা কেন লিখেছি? এটা আমরা লিখেছি যদি প্রোগ্রামে getch ফাংশন ব্যবহার করা হয়, তাহলে conio.h ইনক্লুড করে দিতে হয়। এরপরে দেখো আছে মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা হলো প্রোগ্রামের মূল ফাংশন। যে কোনো প্রোগ্রামে, সি প্রোগ্রামে অবশ্যই একটি মেইন ফাংশন থাকবে। এই মেইন ফাংশনের ভিতরে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুটো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। হ্যাঁ, এর ভিতরে আমরা মূলত ইনস্ট্রাকশনগুলো লিখব এবং এই ইনস্ট্রাকশনগুলোই একটির পর একটি কম্পিউটার কার্যকর করবে। তো এখানে আমরা কম্পিউটার মেইন ফাংশনে চলে আসবে, এসে প্রথমে মেইন ফাংশনে চলে আসবে এবং এসে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা যখন দেখবে, সে এর অর্থ কি? এর অর্থ হলো শুরু করো। এই যে শুরু করো, এই যে দেখো ফ্লোচার্টে শুরু, এটার অর্থ হলো শুরু করো। তো সে শুরু করবে, এরপরের লাইনে চলে আসবে। এরপরের লাইনে প্রিন্টএফ, এই ফাংশনটা কম্পিউটার এই ইনস্ট্রাকশনটা বা এই কমান্ডটা দেখবে এবং এটা কার্যকর করবে। এখানে কি কমান্ড রয়েছে? প্রিন্টএফ একটি ফাংশন, এটি একটি লাইব্রেরি ফাংশন। মনে রাখবে বন্ধুরা, লাইব্রেরি ফাংশন আমরা যখন সি ভাষায় বা অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করব, অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আমরা পাবো। উচ্চ স্তরের বা হাই লেভেল ভাষায় অনেক লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় যাতে প্রোগ্রাম রচনা করতে সহজ হয়। এখানে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন আমরা পাবো। প্রিন্টএফ, দেখো ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন ক্লোজ, কুমিল্লা ডাবল কোটেশন শেষ, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এখানে কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করেছি। কেন? কুমিল্লা লেখাটিকে স্ক্রিনে প্রদর্শনের জন্য। এই কমান্ডটি কম্পিউটার যখন দেখবে, তখন কম্পিউটার কি করবে? এই ডাবল কোটেশনের ভিতরে যে লেখাটি, এটাকে স্ক্রিনে প্রদর্শন করবে। তারপর বন্ধুরা, পরবর্তী লাইনে সেমিকোলন দেওয়া মানে একটি ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট শেষ হয়ে গেল। তো পরবর্তী স্টেটমেন্ট এসে চলে আসবে। এখানে রয়েছে গেট সিএচ, অর্থাৎ একটি ক্যারেক্টার গ্রহণ করো। গেট মানে গ্রহণ করো, সিএচ ক্যারেক্টারের প্রথম দুটি অক্ষর, ক্যারেক্টার গ্রহণ করো একটি। অর্থাৎ সে কি করবে? এখানে এসে অপেক্ষা করবে একজন অপারেটর, সে একটি অক্ষর কিবোর্ড থেকে তাকে কম্পিউটারকে প্রদান করার আগ পর্যন্ত সে এখানে অপেক্ষা করবে। অর্থাৎ কম্পিউটার এর পরবর্তী ইনস্ট্রাকশনে সে গমন করবে না। সে এখানে যতক্ষণ পর্যন্ত একটি কিবোর্ড থেকে তাকে যে কোনো একটি অক্ষর প্রদান করা না হবে, ততক্ষণ পর্যন্ত সে এখানে কম্পিউটার বসে থাকবে, কম্পিউটার অপেক্ষা করবে। আচ্ছা, যদি আমরা কোনো কি স্ট্রোক করি, তাহলে সে পরবর্তী লাইনে চলে আসবে। অর্থাৎ এখানে এটা গ্রহণ করবে। ধরো আমরা এ কিতে চাপ দিলাম, তাহলে এটা সে গ্রহণ করবে এবং পরবর্তী লাইনে চলে আসবে। পরবর্তী লাইনে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটার মানে হলো যে তুমি প্রোগ্রামটি শেষ করে বেরিয়ে যাও। তখন সে প্রোগ্রামটিকে শেষ করে
বেরিয়ে যাবে। এই হলো প্রোগ্রামটির মোটামুটি একটি রূপ। এটি আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, আমাদের কিন্তু মূলত মেইন ফাংশনই মূলত প্রোগ্রাম। তো কম্পিউটার মূলত মেইন ফাংশনের ভিতরের কাজটি করে, এবং আরও কিছু ফাংশন রয়েছে, অন্য কোনো ফাংশন যদি থাকে সেই ফাংশনের কাজটিও সে করে। তো ফাংশনের ভিতরে, এই মেইন ফাংশনের ভিতরে সে শুরু করে দেয় এটি কাজ করে একটির পর একটি। তো এখানে প্রথম সে শুরু করলো, এই সেকেন্ড ব্র্যাকেটে যখন দেখবে সে শুরু করবে, তো পরবর্তী লাইনে আসবে প্রিন্টএফ। এই ফাংশনটি যখন সে দেখবে তখন সে এই ফাংশনটিকে খুঁজবে। কোথায় খুঁজবে? এই লাইব্রেরি ফাংশনটিকে সে খুঁজবে এইখানে ইনক্লুড করা হেডার ফাইলগুলোতে। তো এই প্রিন্টএফ ফাংশনটি সে পেয়ে যাবে stdio.h এই হেডার ফাইলে। এই প্রিন্টএফ ফাংশনটি সে পেয়ে যাবে কোথায়? stdio.h হেডার ফাইলে। পরবর্তীতে এই কাজটি সে ওই stdio.h এই হেডার ফাইল থেকে সেই প্রিন্টএফ ফাংশনটিকে এনে ব্যবহার করে এই কুমিল্লা লেখাটিকে স্ক্রিনের মধ্যে প্রদর্শন করবে। আচ্ছা, পরবর্তীতে সে পরবর্তী লাইনে চলে আসবে এবং এখানে আরেকটি ফাংশন পাচ্ছে সে, getch ফাংশন। এই ফাংশনটিকে সে, এই লাইব্রেরি ফাংশনটিকে সে ব্যবহার করার জন্য সে কিন্তু আরেকটি আবার হেডার ফাইল খুঁজবে যে এই getch ফাংশনটি কোন হেডার ফাইলে রয়েছে। তখন সে এই conio.h হেডার ফাইলে এই getch ফাংশনটিকে সে পাবে, এবং এখান থেকে getch ফাংশনটি ব্যবহার করে সে প্রোগ্রামটি, তার কমান্ডটি, ইনস্ট্রাকশনটি, স্টেটমেন্টটি কার্যকর করবে। পরবর্তীতে সে যখন এর পরবর্তী লাইনে চলে আসবে তখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখে এখানে সে প্রোগ্রামটি শেষ করে দেবে। দেখো, আমরা বুঝতে পারছি এই প্রিন্টএফ ফাংশনটি একটি লাইব্রেরি ফাংশন, এবং এই লাইব্রেরি ফাংশনটির জন্য অবশ্যই একটি হেডার ফাইল রয়েছে। এই ফাংশনটি একটি হেডার ফাইলে রয়েছে। এই হেডার ফাইলটির নাম হলো stdio.h। এটাকে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, std থেকে হলো স্ট্যান্ডার্ড, আইতে হলো ইনপুট, ওতে হলো আউটপুট, আর এইচ দিয়ে হেডার ফাইল। অর্থাৎ হেডার ফাইলগুলোর এক্সটেনশনে সবসময় .h থাকবে। ওকে, তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটাকে আমরা কি করছি? ইনক্লুড করে দিচ্ছি। যদি আমরা প্রোগ্রামের মেইন ফাংশনের আগে হ্যাশ চিহ্নের মাধ্যমে এটাকে ইনক্লুড করে না দেই, তাহলে কিন্তু প্রিন্টএফ ফাংশনটিকে কম্পিউটার কার্যকর করতে পারবে না, কারণ সে এই ফাংশনটিকে সে পাবে না। কারণ এই ফাংশনটি রয়েছে কোথায়? stdio.h হেডার ফাইল। এই হেডার ফাইলটি যদি আমরা ইনক্লুড না করি তাহলে সে এটা এরর মেসেজ দেখাবে, সে কিন্তু এটা পাবে না এবং প্রোগ্রাম সম্পন্ন হবে না। এরপর getch এই ফাংশনটিকে পাওয়া যায় conio.h হেডার ফাইলের মধ্যে। কাজেই এই conio.h হেডার ফাইলটিও ইনক্লুড করে দিতে হয়। তো conio.h দিয়ে কি বোঝায়? conioতে হলো কনসোল, হলো কনসোল, আই হলো ইনপুট, ও মিনস আউটপুট। তাহলে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এই কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইলটি আমাদের কি করতে হবে? মেইন ফাংশনের আগে ইনক্লুড করে দিতে হবে, যাতে getch ফাংশনটিকে এই হেডার ফাইল থেকে সে কালেকশন করে নিতে পারে। এই যে দেখো, আমরা দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা প্রোগ্রামে যদি getch ব্যবহার না করি তাহলে আমরা conio.h ইনক্লুড করব না। এখন যদি মনে করো কেউ conio.h ইনক্লুড করে দিল কিন্তু getch ফাংশনটি ব্যবহার হলো না, তাহলেও কিন্তু প্রোগ্রাম এখানে একটি এরর মেসেজ দেবে। আবার যদি মনে করো আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করিনি কিন্তু stdio. ইনক্লুড করে দিলাম, তাহলেও এরর মেসেজ দেবে। তাহলে আমাদের হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ লাইব্রেরি ফাংশনগুলো সব হেডার ফাইলে রয়েছে। তাহলে আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করব সেই লাইব্রেরি ফাংশনটি যেই হেডার ফাইলে রয়েছে সেই হেডার ফাইলটিকে হ্যাশ ইনক্লুড করে দিতে হবে কোথায়? মেইন ফাংশনের আগে। তো বন্ধুরা, আজ আশা করি আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি। তো এগুলো তোমরা
নিজেরা একটু বারবার লিখবে, বারবার বই পড়বে, বই থেকে বিভিন্ন ডিটেলস এগুলো জানবে, আলোচনা করবে, লিখবে, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে, আর সবসময় আমার ক্লাসের সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।